ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমি তপন বিশ্বাস। আমি চলে এসেছি তোমাদের আবার একটা নতুন ক্লাস নিয়ে। দশম শ্রেণীর যে লক্ষ্যভেদ সিরিজটা আমি এনেছিলাম, সেই সিরিজের অলরেডি ২-৩টে ক্লাস কিন্তু আপলোড করে দিয়েছি অন শট। লম্ববৃত্তাকার শঙ্কু অন শটে কমপ্লিট করে দিয়েছি। একটা ভিডিওতে লম্ববৃত্তাকার শঙ্কুতে যত অঙ্ক আছে টোটালটা আলোচনা করেছি, এবং লম্ববৃত্তাকার চোঙও অলরেডি আলোচনা হয়ে গেছে, সেটাও অন শট দিয়েছি আমি, একটা ভিডিওতেই কমপ্লিট করেছি। আজ আমি যে টপিকসটা তোমাদের পড়াবো, পরিমিতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, গোলক অধ্যায়টা আজকে আমি পড়াবো। এটা কোষে দেখি 12। এটাও কিন্তু আমি অন শটেই কমপ্লিট করব। একটা ক্লাসেই টোটাল গোলক চ্যাপ্টারে যত ধারণা, যত অঙ্ক রয়েছে টোটালটাই কিন্তু এখানে আমি আলোচনা করব। সুতরাং সবাই মনোনিবেশ করবে এবং শিখবে, জানবে। কোনো রকম অসুবিধা হলে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। এবং যে সমস্ত স্টুডেন্ট আমার সঙ্গে অনলাইনে প্রিপারেশন নিতে চাও, তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফিল দ্য ম্যাথ ডাউনলোড করে নেবে। সেখানে তোমার যে ক্লাসটি রয়েছে সেই ব্যাচে তুমি অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। এবং এছাড়া আমাদের লাইভ ক্লাস চলে রাত ৮টার সময়। লাইভ ক্লাসের যদি রুটিন তোমাদের পেতে হয়, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশনের হোম পেজেই কিন্তু তোমরা পেয়ে যাবে রুটিনটা। এছাড়া তোমরা ইউটিউবের পোস্ট সেকশনে যদি যাও, সেই পোস্ট সেকশনে অবশ্যই দেখতে পাবে আমি পোস্ট করে দিই প্রতি সপ্তাহের রুটিন। ওকে, চলো শুরু করব আজকের ক্লাস। গোলক, পরিমিতির গোলক, কোষে দেখি 12, ওয়ান শট ক্লাস। সর্বপ্রথম আমরা দেখে নেব এই গোলক জিনিসটা কি। গোলকের একটা ধারণা আমাদের মাথায় আমরা নেব। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর মতো দেখতে একটা আকৃতি এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই যে আকৃতিটা, এই আকৃতিটার নাম হচ্ছে গোলক। এখন এই গোলকের ধারণাটা কি সেটা যদি আমরা শিখতে চাই, মনে করো এই যে আমার পেনটা রয়েছে, এই পেনের এই যে শীর্ষবিন্দুটা আর এই যে শীর্ষবিন্দুটা রয়েছে, এই শীর্ষবিন্দুটাকে আমি স্থির রাখলাম। তাহলে এই শীর্ষবিন্দুটাকে আমি যত জায়গায় নিতে পারি, যত জায়গায়, এই যে উপরে নিচে যে জায়গায় নিলাম, প্রত্যেকটা শীর্ষবিন্দু সর্বাধিক যে জায়গায় যেতে পারে সেটা যদি আমরা জুড়ে দিই, জুড়ে দিলে যে চিত্রটা হয় সেটা হলো গোলক। কথাটা পরিষ্কার হলো যে একটা বিন্দু স্থির হবে এবং আরেকটা বিন্দু সে চলমান হবে, কিন্তু দূরত্ব সেম থাকবে। এবার সে সে যে যে জায়গায় যেতে পারে, 3 ডাইমেনশনে, আপার, নিচে, উপরে, সাইডে সাইডে যেখানে যেতে পারে, ও সর্বাধিক যেখানে গেল সেই সমস্ত বিন্দু যদি আমরা জুড়ে দিই, তবে যে চিত্রটা পাবো তাকে বলা হবে গোলক। তাহলে একটা গোলক সেটা দেখতে হবে আমাদের ফুটবলের মতো, তবু আমি একটা 2 ডাইমেনশন স্পেসে তার চিত্র আঁকার চেষ্টা করলাম, এটা একটা গোলক। তোমরা ভেবে নেবে গোলক মানে কিন্তু 3D, সেটা তো আঁকা সম্ভব নয়, তাই আমি 2D তে সেটা আঁকার চেষ্টা করছি। এটা হলো একটা গোলক। এবার এই গোলকের যে বিন্দুটা স্থির ছিল তাকে বলা হয় কেন্দ্রবিন্দু। কি বলা হয়? কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু থেকে এই যে বাইরের যে দূরত্বটা, অর্থাৎ ফুটবল রয়েছে একটা, ফুটবলের কেন্দ্র থেকে বাইরের যে দূরত্বটা, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাসার্ধ। ওকে? আচ্ছা, তাহলে একটা 3 ডাইমেনশন বস্তু যদি একটা গোলক হয়, এই গোলকের কিন্তু দুটো জিনিস অবশ্যই থাকবে। একটা হলো এর আয়তন, অর্থাৎ ভিতরে একটা জায়গা রয়েছে। ফুটবলের ভিতরে একটা হাওয়া থাকে, এই সে হাওয়াটা একটা জায়গা। আর এর বাইরে একটা জায়গা রয়েছে যেটাকে পৃষ্ঠতল বলা হচ্ছে বা বক্রতল বলা হচ্ছে। এই পৃষ্ঠতল এবং আয়তন, এই দুটো কিন্তু 3 ডাইমেনশন বস্তুর অবশ্যই থাকে। তাহলে এই গোলক চ্যাপ্টারে আমরা কিন্তু এই দুটো টপিকসই শিখবো। একটা হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল একই গোলকের, আলাদা কোনো তল নেই, বা বক্রতলের ক্ষেত্রফল একই। আর আরেকটা জিনিস হলো আয়তন। এখানে একটা প্রশ্ন আমাদের জেনে রাখতে হবে, গোলক হলো এমন একটা ঘনবস্তু যে ঘনবস্তুর শুধুমাত্র একটাই বক্রতল থাকে। তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা করতেই পারে, একটা তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? সেটা হবে গোলক। ওকে, তাহলে এবার এখানে আমরা কি কি শিখবো সেটা একটু দেখে নিই। সর্বপ্রথম আমরা যেটা শিখব সেটা হলো আয়তন। আয়তন, এই আয়তনের ফর্মুলা কি করে এলো যদি তোমরা জিজ্ঞাসা করো, তার জন্য তোমাদের আগে সায়েন্স নিয়ে পড়তে হবে, ক্লাস 12-এ উঠতে হবে। সেই ক্লাস 12-এ ইন্টিগ্রেশনের একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে গিয়ে আমরা এগুলো সব পারবো, বা এগুলো মোটামুটি ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করা যায়। সেই প্রমাণটা আমি স্কিপ করে দিচ্ছি, কারণ ওটা এখন বোঝালেও তোমাদের মাথায় অনেক সময়ই ঢুকবে না, অনেকেরই ঢুকবে না, ঢুকবেই না, ধরা যেতে পারে। তাই আয়তনের সূত্রটা আমি লিখে নিচ্ছি, সবাই দেখে দেখে এটা মনে রেখে দেবে। 4/3 পাই আর কিউব, অর্থাৎ গোলক যদি এইরকম হয়, তবে সেই গোলকের ব্যাসার্ধ এটা যদি আর হয়, তবে এর ভিতরে যত মোট জায়গা রয়েছে সেই জায়গাটাকে বলা হবে 4/3 পাই আর কিউব ঘন একক। একক কখনো মিস করবে না।
বারবার করে এই কথাটা আমি বলি যে একক সবসময়ের জন্য দেবে, ঘন একক। এবং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমরা বলি সেটা কি হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে আমাদের 4 পাই আর স্কয়ার। এই দুটো মনে রেখে দেবে। এটা হলো বর্গ, এই দুটো মনে রেখে দেবে। ঠিক আছে? ওকে, এই দুটো কিন্তু মনে রেখে দেবে সবাই। 4/3 পাই আর কিউব 4 পাই আর স্কয়ার। আমার সঙ্গে কয়েকবার বলো। তো আমি জানি তোমরা সবাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ভাই বোন আমার। এটা যদি ২-৩ বার পড়ো অবশ্যই তোমাদের সব মনে থেকে যাবে। কি বললাম? আয়তন মানে 4/3 পাই আর কিউব আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কয়ার। ওকে? বোঝা গিয়েছে নিশ্চয়ই? এবার মনে করো যদি এই গোলকটা আমাদের সম্পূর্ণ না হয়ে অর্ধেক হয়, অর্থাৎ এইভাবে একটা গোলক রয়েছে, এই গোলকটা সম্পূর্ণ না হয়ে মনে করো আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। কেটে দিলে সেই চিত্রটা কেমন হয়? কেটে দিলে চিত্রটা দেখতে হবে এই যে উপরের টুকু রয়েছে আর এই বরাবর আমি কেটে দিয়েছি। তো গোলক তো 3 ডাইমেনশন, তাই এই জায়গা মনে করো এরকম গোল রয়েছে। কারণ যে জায়গা কাটবো, মনে করো ফুটবলের মাঝ বরাবর কেটে দিলাম, তাহলে ওই জায়গাটা প্লেন আকার ধারণ নেবে না? তাহলে এটাকে বলা হয় অর্ধগোলক। এই অর্ধগোলকের কটা তল আছে যদি জিজ্ঞাসা করা হয়? অর্ধগোলকের কিন্তু একটা বক্রতল আর এই যে ভূমি যেটা এটা হলো সমতল, অর্থাৎ একটা বাটি মনে করো উল্টে দিয়েছে একটা বাটি। বাটি যদি মেঝের উপর রাখি তাহলে মেঝের সঙ্গে মিশে থাকে ওটা সমতল আর উল্টানো দিক হচ্ছে বক্রতল। বোঝা গেল? তাহলে অর্ধগোলকের দুটো তল থাকে, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল। এবার আমি তোমাদের শেখালাম এই যে সমগ্র একটা গোলক তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। সমগ্র গোলকের আয়তন যদি এটা হয় তাহলে অর্ধগোলকে এর অর্ধেক হবে। এর অর্ধেক মানে 4 এর জায়গায় হবে হচ্ছে 2। তাহলে এই জায়গায় সবাই লিখে নেবে অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন। সেই আয়তনটা কত হবে? 2/3 পাই আর কিউব ঘন একক। ওকে? 2/3 পাই আর কিউব ঘন একক। যদি এই অর্ধগোলকের আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো সবকিছু যে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, বুঝে নিলেই কিন্তু হয়ে যায়। অর্ধগোলকের পৃষ্ঠতল মানে এই বাইরের জায়গাটা। তাহলে আমি দেখেছিলাম এই সম্পূর্ণ জায়গাটার ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলক হলে তার কি হবে? অর্ধেক হবে। সেটা হবে 2 পাই আর স্কয়ার এত বর্গ একক। এত বর্গ 2 পাই আর স্কয়ার। কমপ্লিট। তাহলে এইবার অর্ধগোলকের তো বক্রতল একটা আছে, তার সঙ্গে একটা সমতলও আছে। তাহলে এই অর্ধগোলকের আবার আমি বলতে পারি সমগ্রতল বলে একটা ব্যাপার থাকবে, যেটাখানে পৃষ্ঠতল থাকবে আবার নিচে একটা সমতল থাকবে। তাই অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্রতলের ক্ষেত্রফল সেটা হলো প্রথম পৃষ্ঠতল আমি লিখছি 2 পাই আর স্কয়ার, এটা হলো বাইরের জায়গা যেটা এই যে উপরে লিখেছি। আর ভূমিটা হলো একটা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার। তাই এখানে আমি আরো লিখে দিলাম পাই আর স্কয়ার। তাহলে মোট পেলাম কত? 3 পাই আর স্কয়ার এত বর্গ একক। তাহলে এটাই কিন্তু অর্ধগোলকের টোটাল ডিটেলস। আর এই যে জিনিসটা আমি দেখালাম এটা হলো সম্পূর্ণ গোলকের টোটাল ডিটেলস। আমাদের এই চ্যাপ্টারে এটুকুই আলোচনার বিষয় আছে, আর কোনো জিনিস নেই। চ্যাপ্টার শেষ করতে বেশি সময় লাগবে না আজকে। একদম ইজি, আমি কয়েকটা অঙ্ক করিয়ে দিলেই তোমরা বাদবাকি করতে পারবে। ওকে? চলো তাহলে আমি শুরু করব। আমাদের যে কোষে দেখি 12 রয়েছে, এই কোষে দেখি 12 গোলক। তোমরা সবাই বইটা বের করে নেবে। অবশ্যই বইটা বের করে নেবে কিন্তু। চলো প্রথম যে কোশ্চেন, পেজ নাম্বার লিখে দিয়েছি 183 নম্বর পেজ, বের করে নেবে। ফার্স্ট কোশ্চেন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10.5 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল জিজ্ঞাসা করা হয়। তাহলে এই জায়গা প্রথম আমি একটা ডেটা লিখে নিচ্ছি। লিখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ছোট হাতের আর, এটা ইজুগাল টু 10.5 সেমি। ওকে? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের সমগ্র তল মানে তো একটাই তল আছে, সেটা হচ্ছে বক্রতল বা পৃষ্ঠতল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার, এককটা হলো বর্গ সেমি।
একক যেন মিস্টেক না হয়। যতগুলো পরিমিতির ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাসে আমি বারবার করে বলেছি একক যেন মিস্টেক না হয়। তাহলে মান বসিয়ে দিই। এই যে 4 পায়ের মান বসিয়ে দিই 22/7 r এর স্কয়ার, r মানে কত 10.5 তার স্কয়ার করব। 10.5 গুণ 10.5 ঠিক আছে? তাহলে এবার আমরা দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে নিচে 10, দশমিক তুলে দিলে নিচে 10। 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 21, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 21। ওকে? এবার যদি আমরা এখানে 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 3 হবে। 2 দুগুণ 4 আর 4 কেটে দিলাম। তাহলে আমি পেয়েছি কত? আমি পেয়েছি 3/22 66 গুণ ওখানে রয়েছে 21 এত বর্গ সেমি। তাহলে এটা যদি আমি এখন গুণ করতে চাই 6 একুশে কত হয়? 126 হাতে থাকে 12। 6 একুশে 126 আর 12 138 এত বর্গ সেমি। এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার এখানেই কিন্তু ছেড়ে দিয়ে আসবে না তোমরা। তোমরা এরপরে লিখবে যে অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। ওই লাইনটাই কিন্তু স্যার দেখবে, ওই লাইনটা তোমাকে ভালো করে করতে হবে। বোঝা গিয়েছে? চলো তাহলে 1 নম্বর কোশ্চেন আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে আমি পরের কোশ্চেন শুরু করে দেব। তোমরা প্রয়োজনে ভিডিওটা থামিয়ে নোটটা করে নেবে, তারপর পরের কোশ্চেনটা দেখবে। আমি নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন রয়েছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এরকম প্রচুর অঙ্ক আমরা কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কু এবং চোঙ দুটো চ্যাপ্টারেই পড়েছি তো? কি বলেছিলাম তখন? যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় কত টাকা খরচ হচ্ছে সেটা বলে দেওয়া থাকে এবং মোট কত টাকা খরচ হচ্ছে সেটা বলে দেওয়া থাকে, তাহলে এই পার্টিকুলার জায়গার টাকা দিয়ে মোট টাকাকে ভাগ করলে আমরা মোট জায়গাটা পাই। তাই তো? এবার এই জায়গায় বলেছে কি? চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে। তাহলে চামড়ার বলের চামড়া যখন আমরা লাগাই সেটা বাইরে দিয়ে লাগাই। এর প্রত্যেকটা জায়গায় খরচ হয়েছে 17 টাকা 50 পয়সা আর মোট খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। তাহলে এটা দিয়ে একে ভাগ করলে মোট বাইরের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পাই। তাহলে আমি এই জায়গায় প্রথম ধরে নেব যে ধরি ব্যাসার্ধ। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এককটা কি আছে? সেমি, আর সেমি। ওকে? তাহলে আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ডাইরেক্ট লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 4 পাই আর স্কয়ার এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আর এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে 431.20 বাই নিচে পড়ে রয়েছে কত আমাদের? নিচে পড়ে রয়েছে আমাদের হচ্ছে 17 টাকা 50 পয়সা। এই যে ভাগ করে। ঠিক আছে? তাহলে এই দশমিক তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম। একই ডিস্টেন্সের দুটো দশমিক আছে তাই তুলে দেওয়া যায়, কোনো রকম অসুবিধা হয় না। 0, 0 কেটে দিলাম। এই যে আমি লিখছি 4 পাই মানে 22 বাই নিচে রয়েছে 7 আর এর স্কয়ার রেখে দিলাম। 4312 নিচে রয়েছে 175। কাটাকাটি করি এবার একটু। 7 দিয়ে যদি কাটি 7 দুগুণ 14, 3 35, 5 7 35। 4 দিয়ে যদি এদিকে কাটি তাহলে 4 অক্ষে 4, 3 কে ভাগ করা যায় না জন্য 0 31, 4 7 28, 3 32, 4 8 32। যতটা পেয়েছি এবার আমি একটু লিখে নেব ওই পেজে আবার। তাহলে আমি পেজ চেঞ্জ করছি। আর স্কয়ার ইকুয়াল টু, এই যে লিখলাম আর স্কয়ার ইকুয়াল টু, ডান দিকে রয়েছে 1078/25, 1078, 1078, এই যে 1078/25। এইদিকে শুধুমাত্র 22 পড়ে রয়েছে, 22 ওইদিকে নিচে নিয়ে গেলাম, এই যে 22। এবার এটাকে শুধুমাত্র কাটাকাটি করেই তোমরা আর এর মান বের করে নিতে পারবো। তাহলে এই জায়গায় কি করছি দেখো, যদি 11 দিয়ে কাটি, 11 না আগে 2 দিয়ে কাটি, ঠিক আছে? 2 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 9 দুগুণ 18। 11 দিয়ে যদি কাটি 4 11 44, 9 99, 9 11 99।
তাহলে আর স্কোয়ার ইজুগাল টু 49 বাই নিচে রয়েছে 25। এই যে যতটা কাটাকাটি করছি না, এই কাটাকাটিগুলো তোমরা খাতার ডান দিকে এরকম রাফ বলে ওখানে করবে। অঙ্কে বেশি কাটাকাটি করে বিশ্রী ব্যাপার তৈরি করবে না কখনো। অঙ্ক যদি বিশ্রী দেখতে হয়ে যায় না, তাহলে স্যারের মাইন্ডে একটা চাপ আসে, আর চাপের ফলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য বেশি এখানে কাটাকাটি করবে না। তাহলে আর ইজুগাল টু এই স্কোয়ার ওইদিকে গেলে হয় রুট ওভার করলে 7/5 হয়, 7/5 নিচে। ওকে, আচ্ছা, অনেক ভাই বোন আমি অফলাইনে পড়াতে গিয়ে দেখেছি ওরা এক্স্যাক্টলি জানেই না যে কোন জিনিসের বিপরীত ক্যারেক্টার কি জিনিস, এটা ওদিকে গেলে কি হয়, ওটা ওইদিকে গেলে কি হয়। আমি একটু বলে দিই, যদি এক্স স্কোয়ার ইজুগাল টু 2 হয়, স্কোয়ার ওইদিকে গেলে হয় রুট। যদি কোনো সময় রুট ওভার ইজুগাল টু কিছু বলে দেওয়া থাকে, রুট ওইদিকে পাঠালে হয় স্কোয়ার। এই জিনিসগুলো যেন মনে থাকে। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি পেয়েছি কত, আর এর মান, সাইডে এটা মুছে দিলাম আমি। এই জায়গা থেকে আমি আর এর মান পেয়েছি, কিন্তু আর মানে ব্যাসার্ধ, আমাদের তো ব্যাসার্ধ জিজ্ঞাসা করেনি, আমাদের জিজ্ঞাসা করেছে ব্যাসের মান কত। ব্যাস মানে হলো 2r, তাই আমি এদিকে 2 গুণ করলাম। তাহলে ওদিকেও আমাকে 2 গুণ করতে হবে, এই যে 2 7 আর এখানে রইল 5। তাহলে 7 দুগুণ হলো কত, 14/5। 14কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, নিচ দিয়েই লিখবে, আমার নিচে জায়গা নেই জন্য আমি সাইডে লিখলাম। 14কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে হলো 5 দুগুণ 10-এর 0, হাতে থাকে আমাদের 4, 40 দশমিক দিলাম যেন 40, তাহলে 5 8 40, 2.8 সেমি। তাহলে লিখব অতএব ব্যাস ইজুগাল টু 2.8 সেমি। এই হলো অ্যান্সার। এরকম লিখে দিয়ে আসবে প্রত্যেকটা অঙ্কে। পরিষ্কার হলো এই অঙ্কটা কি করে বোঝালাম? তাহলে দুটো অঙ্ক কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। এই একই লজিকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিন্তু আমি কমপ্লিট করে দেব। এগিয়ে গেলাম 3 নম্বর কোশ্চেনের দিকে। স্কুলে শটপট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। কত ঘন সেমি, ঘন সেমি বলেছে মানে হচ্ছে আয়তন। তাহলে শুধুমাত্র এখানে আয়তন বের করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি আগে ডেটা লিখে নিই যে ব্যাসার্ধ ছোট হাতের আর ইজুগাল টু কত বলেছে, এটা ব্যাস বলেছে কিন্তু ব্যাস। তাহলে ব্যাসার্ধ 7/2 এত সেমি, ওইভাবেই রেখে দিলাম। তাহলে আমি লিখছি অতএব বলটিতে লোহা আছে, বলটিতে লোহা আছে, বলটিতে লোহা আছে কতটা, 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। এই যে লিখে নিলাম এত ঘন সেমি। এবার এটাকে সুন্দর করে যদি আমরা হিসাব করি তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক এক করে মান বসাই। এই যে 4/3 বসালাম, আর এখানে পাই মানে 22/7 এই যে বসালাম, আর কিউব, আর মানে হচ্ছে 7/2, তাহলে 7/2 3 বার হবে, এই যে 3 বার উপরে 3 বার নিচে, এই যে আমি লিখে দিলাম। এবার একদম ধীরে সুস্থে এটাকে একটু কাটাকাটি করবে, যা পাবে ওটাই উত্তর হবে। তাহলে আমিও একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখি কত পাই। যদি 7 7 কেটে দিই অসুবিধা হয় না, 4 মানে 2 দুগুণ 4 কেটে দিলাম। এই 2 দিয়ে যদি একে কাটি 11 হয়, তাহলে আমি পেয়েছি 11 গুণ 49 বাই নিচে 3 এত ঘন সেমি। এককটা সাইডে ছিল এত ঘন সেমি। তাহলে গুণ করে দিই, গুণ করলে কত হয়, 9 11 99, হাতে থাকে আমাদের কত 9, 4 11 44 আর 9 হচ্ছে 53, নিচে রয়েছে 3 এত ঘন সেমি। তাহলে শুধুমাত্র 3 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সেটা আমি এই জায়গায় লিখে দেখাই নাকি পরে পেজে, এই জায়গায় লিখে দেখাই কত ঘন সেমি হবে। 3 দিয়ে ভাগ করছি, 3 অক্ষে 3, হাতে থাকে 2 23, 3 7 21, 2 29, 3 নং 27, তারপরে রয়েছে আমাদের 2/3, তাই তো? তাহলে 2/3 এই জায়গায় লিখে দিলাম এত ঘন সেমি। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, এই হলো কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এই জায়গায় আমি ভগ্নাংশে রেখেছি, উত্তরে তোমরা দশমিকও রাখতে পারো। যদি দশমিকে রাখো 179.66 এরকম চলতেই থাকবে, সেটাকে আসন্ন মানে লিখলে 179.67 প্রায়, এটা উত্তর দিতে পারো। এটাও সঠিক, এটাও সঠিক, যে যেভাবে খুশি রাখবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর কোশ্চেন। এগিয়ে যাব সামনের দিকে, উত্তর কিন্তু লিখে দেবে এরপরে। অতএব বলটিতে লোহা আছে এত ঘন সেমি, সেই লাইনটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কে। এগিয়ে গেলাম আমি পরবর্তী কোশ্চেনের দিকে। 4 নম্বর কোশ্চেন,
28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এটা কিন্তু ব্যাস বলে দেওয়া আছে। ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার মান নির্ণয় করি। এই জায়গায় আমাদের যে পরিমাণ জল অপসারিত করবে সেটা হচ্ছে আর্কিমিডিসের প্লবতার সূত্র। আর্কিমিডিসের প্লবতার সূত্র কি বলেছিল? যে কোনো বস্তু যদি জলে নিমজ্জিত করি বস্তুর আয়তন যতটা হয় ততটাই জল বাইরে যায়। তার মানে এক্স্যাক্টলি আমাকে ওই যে ঘনকটা বলেছে, ওই যে গোলকটা বলেছে ওই গোলকটার আয়তন বের করতে হবে, আর কিচ্ছু না। তাহলে এই জায়গায় আমি ভাষাটা লিখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ছোট হাতের আর ইজুগাল টু, এটা কিন্তু ব্যাস বলেছে, তাই 28/2 ইজুগাল টু 14 সেমি, এটা হলো ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় লিখছি জল অপসারিত হবে, অপসারিত হবে, জল অপসারিত হবে কতটা? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। তাহলে মান বসিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে রইল 4/3, পাই মানে 22/7, ওকে, আর মানে 14, তাহলে 14 তিনবার লিখবো, 14 গুণ 14 গুণ 14 এত ঘন। আচ্ছা, কত লিটার জল অপসারিত করবে সেটা কি বলেছে? লিটার যদি বলে তাহলে আমাকে ডেসিমিটারে কিন্তু একক রাখতে হয়, সেক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। তো আমরা ঘন সেমিতেই রাখি, সেটাতে কোনো ভুল হবে না। তাহলে 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, তাহলে আমাদের পড়ে রয়েছে কত? আমাদের পড়ে রয়েছে 4/22 88, গুণ এই জায়গা পড়ে রয়েছে আমাদের একটা 2, আর 14 14 196, পাই নিচে রয়েছে 3, এত ঘন সেমি। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার এটা গুণ করে আমি 3 দিয়ে ভাগ করে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে গুণ করছি আমি। আচ্ছা, পরের পেজেই আমি লিখে নিই জিনিসটা, তারপরে গুণ করে দিই। তাহলে এই যে রইল 88 দুগুণ 176 গুণ 196 বাই নিচে রয়েছে 3। 176 আর 196 আমরা গুণ করে নিচ্ছি। এই যে লিখছি 176 গুণ 196। 6 ছক 36 এ 6, হাতে থাকে 3, 6 সাতা 42 আর 3 45, হাতে থাকে 4, 6 একে 6 আর 4 10। 6 নং 54 4, হাতে থাকে 5, 7 নং 63 আর 5 68, হাতে থাকে আমাদের 6, 9 একে 9 আর 6 হলো 15, ওকে। আর এখানে রইল 6 7 1, 6 এখানে রইল 9, আর এখানে রইল 14 4, হাতে থাকে আমাদের 1, 1 আর 1 2, 5 আর 2 7, 7 আর 7 14 4, হাতে থাকে আমাদের 1, তাহলে এখানে রইল 1 আর 1 2 আর 1 3, তাহলে 3 4 4 9 6, এই যে লিখলাম 3 4 4 9 6/3 এত ঘন সেমি। কিন্তু এককটা লিখতে হবে সব সময়ের জন্য এত ঘন সেমি। 3 দিয়ে ভাগ করি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এই জায়গা থাকে হচ্ছে আমাদের 1 14, 3 4 12, 2 29, 3 নং 27, 2 26, 3 8 24, তাহলে 2 পড়ে থাকে 2/3 এত ঘন। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরিষ্কার সবার কাছে? কিভাবে অঙ্কটা করলাম দেখে নেবে। এই যে হলো অঙ্ক, আর অঙ্কটা আমি কিভাবে ডেলিভার করলাম সেটা দেখে নেবে। এগিয়ে যাব সামনের দিকে। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে? 5 নম্বর কোশ্চেন বলেছে কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করো। পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। একদম সিম্পল ভাবে আমি লিখছি প্রথম ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধ R1 ইজুগাল টু 7 সেমি। তাহলে দ্বিতীয় ব্যাসার্ধ R2 সেটা ইজুগাল টু 21 সেমি, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি লিখছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, সেই অনুপাতটা কত সেটা লিখতে হবে আমাদের 4 পাই R1 স্কয়ার ইস টু 4 পাই R2 স্কয়ার। অনুপাতে একই জিনিস যেগুলো থাকে সেগুলো ক্যান্সেল করে দেওয়া যায়। দু জায়গা থেকে 4 পাই আমি ক্যান্সেল করে দিলাম।
তাহলে পড়ে থাকে r1 a স্কয়ার ইস টু r2 a স্কয়ার। r1 তার মান 7, 7 এর স্কয়ার করলে হয় কত? 7 গুণ 7। আর এখানে রয়েছে আমাদের কত? r2 মানে হচ্ছে 21, তাহলে 21 এর স্কয়ার করলে লেখা যায় 21 গুণ 21। কাটাকাটি আমরা সবাই জানি, 7 দিয়ে 21 কে কাটলে 3, 7 দিয়ে 21 কে কাটলে 3, তাহলে এখানে থাকে 1:3 গুণ 3, এটাকে লেখা যায় 1:9। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 1:9। ওকে, দেখা যাচ্ছে তো? বোর্ড ভিজিবল আছে কিনা জানাবে। যদি কোনো জায়গায় বোর্ড দেখতে অসুবিধা হয় বা সাউন্ডে প্রবলেম হয় সেটা কমেন্টে জানাবে, আমি ঠিক করে দেব। এগিয়ে গেলাম সামনের দিকে। 6 নম্বর কোশ্চেন, অর্ধগোলাকৃতি, এটা অর্ধগোলক বলেছে কিন্তু ভালো করে বুঝবে, অর্ধগোলকাকৃতি বাটি তৈরি করতে। আচ্ছা, বাটি যখন আমরা তৈরি করি, বাটির পিছন দিকে কিন্তু ধাতু থাকে, উপরের পাতে ধাতু থাকে না। কারণ ধাতু থাকলে তাহলে বাটির মধ্যে আমরা রাখবো কি করে? তাহলে শুধুমাত্র ওর পৃষ্ঠতলই থাকে, পৃষ্ঠতলে ধাতু রয়েছে। তাহলে বলেছে বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। প্রশ্ন বুঝেছ? তাহলে আমি প্রথম ধরে নেব ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় লিখছি ধরি ব্যাসার্ধ ইজুগাল টু আর সেমি। তাহলে বাটির যে পৃষ্ঠতল তার ক্ষেত্রফল এইটা বলে দেওয়া আছে, তাই আমি এই জায়গায় লিখছি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, সেটা মানে 127 পূর্ণ 2/7, এটা বলে দেওয়া আছে। এবার আমরা এক এক করে মান বসাই আর ওই ডান দিকেরটা একটু হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে এই যে আমি লিখছি 2 পাই মানে 22/7, আর এখানে আর স্কয়ার পড়ে রইল। এটাকে গুণ করতে হয় 7 7 49, হাতে থাকে আমাদের কত 4, 7 2 14 আর 4 18, হাতে থাকে আমাদের কত 1, 7 কে 7 আর একে 8, তার সঙ্গে 2 যোগ করতে হয়। তাহলে 8 9 1 বাই নিচে রয়েছে 7। কাটাকাটি করি একটু, যদি কাটাকাটি করি আমি এই 7 আর এই 7 কেটে দেওয়া যায়। তাহলে এবার আমার রয়েছে কত? 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে কাটলে এটা 2 হয়, আর 11 দিয়ে কাটলে 8 11 88, 1 11, 11 কে 11। তাহলে আমি পেয়েছি কত? আমি পেয়েছি আর এর স্কয়ার ইজুগাল টু 81 রয়েছে ডান দিকে, আর 2 2 4 রয়েছে নিচে। তাহলে শুধুমাত্র আর মানে কত হবে সেটা ওই সাইডে আমি দেখিয়ে দিই তোমাদের, আর পরের পেজে যাচ্ছি না। তাহলে শুধুমাত্র আর মানে কি হবে? এই যে আর এর স্কয়ার মানে এটা হলে আর ইজুগাল টু, একটু আগে বলেছিলাম রুট ওভার করতে হবে। যদি এর রুট ওভার করি 81 জন্য 9 আর 4 এর জন্য 2, তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে ব্যাস কত হবে। ভালো করে দেখো, আমাদের জিজ্ঞাসা করেছে ব্যাস কত হবে, যে ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে কোনাকুনি গুণ করে দিলে 2r ইজুগাল টু 9, এটাই তো অ্যান্সার হয়ে গেল। তাহলে লিখবে সবাই, অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। পরিষ্কার? ক্লাস কেমন লাগছে সেটা জানিও। অঙ্ক সহজ মনে হচ্ছে কিনা, অঙ্ক অনুভব করতে পারছো কিনা, সমস্ত কিছু কিন্তু মতামত কমেন্টে জানাবে। তোমাদের মতামতই কিন্তু আমাকে এনকারেজ করবে তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে আসার। ওকে, এবং যদি ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবে। এগিয়ে গেলাম 7 নম্বর কোশ্চেন, একটি নিরেট লোহার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। মানে আয়তন জিজ্ঞাসা করেছে এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একদম সিম্পল কোশ্চেন, আমার মনে হয় এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া উচিত। প্রথম বলেছে আয়তন 4/3 পাই আর স্কয়ার, দেখে দেখে মান বসাবে, হিসাব করবে, অঙ্ক শেষ। তারপর বলেছে কত ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটা হলো 4 পাই আর স্কয়ার। আমি একটু লিখে দিই তবুও, কারণ অনেকেই আছে যারা আবার আমার জন্য বসে থাকে। তাহলে এই জায়গায় লিখছি ব্যাসার্ধ, আগে ডেটা লিখে দেবে, ব্যাসার্ধ আর ইজুগাল টু, এটা ডাইরেক্টই ব্যাসার্ধ বলেছে 2.1 সেমি, এই যে আমি লিখলাম ব্যাসার্ধ। এইবার আমাকে বলেছে আয়তন, তাই আমি এই জায়গায় লিখছি আয়তন ইজুগাল টু 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি, এত ঘন সেমি, এই যে আমি লিখে দিলাম। এবার দেখে দেখে মান বসাবো আর হিসাব করব। এই যে 4, এই যে 3, পাই মানে 22, আর এই যে নিচে 7, আর মানে 2.1 একবার, এই যে দুবার, এই যে 3 বার। আচ্ছা, লিখে দিলাম। এই যে এত ঘন সেমি, এককটা অবশ্যই দেবে সাইডে। এবার এই দশমিক যদি আমি তুলে দিই
তাহলে নিচে বসাতে পারি আমি 10, এই যে এর জন্য একটা 10, এর জন্য একটা 10 এবং এর জন্য আরেকটা 10, এই যে 3 জনের জন্য 3টে 10 আমি বসিয়ে দিলাম। এবার হিসাব করার চেষ্টা করি তাহলে 3 7 21 আর একটা 21 আমি কেটে দিলাম। আর কোন জায়গায় কাটাকাটি যাবে? নিচে 10 থাকলে আমি কাটাকাটি করি না সাধারণত, কারণ দশমিক বসাতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে এই জায়গায় পড়ে রয়েছে 4 22 88 আর এই জায়গায় রয়েছে 21 21 441 আর নিচে রয়েছে 1 এর পরে 3 খানা শূন্য। এত ঘন সেমি। তাহলে 88 আর 441 তোমরা গুণ করতে পারবে। ওইটুকু কাজ তো নিজে করো ভাই। ওইটুকু কাজ তো নিজে করো। 88 আর 441 গুণ করবে, গুণ করে যে অ্যান্সার হবে 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবে। বোঝা গেল? 3 ঘর আগে শুধুমাত্র দশমিকটা বসিয়ে দেবে। আর ভালো লাগে না, ওইটুকুও যদি আমার করে দিতে হয় 88 8 ওকে 8 4 8 32 এর 2 হাতে থেকে 3 4 8 32 আর 3 35 8 2 5 3 এই জায়গায় রইল 8 10 এর 0 হাতে থেকে আমাদের 1 5 আর 2 7 আর একে 8 আর এই জায়গায় 5 আর 3 8 আর এখানে রইল 3 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। বসিয়ে দিলে অ্যান্সার হলো 38.80 আর এখানে রইল আমাদের 8 এত ঘন সেমি। ওকে? তাহলে এককটা সবাই লিখে নেবে যে এত ঘন সেমি ওতে লোহা রয়েছে। ওকে? এবার বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমি অর্ধেক করব, বাকিটুকু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব। তাহলে এই জায়গা আমি লিখছি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। এই বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার হবে। তাহলে এই যে আমি বসিয়ে দিলাম 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। মান বসাই 4 এই যে বসিয়ে দিলাম, পাই মানে 22 বাই নিচে রইল 7 আর স্কয়ার আর মানে কত? আর মানে হচ্ছে 2.1 তাহলে 2.1 এখানে 2 বার লিখব। 2.1 2 বার লিখে দিয়েছি। দেখেছো কত সুন্দর করে? তাহলে এবার একটু হিসাব করার চেষ্টা করি। দশমিক তুলে দিলে নিচে 10, দশমিক তুলে দিলে নিচে 10। এবার একটু সুন্দর করে ঘ্যাচাংখু করি আমরা। 7 দিয়ে কাটলে 3 7 21 এত বর্গ সেমি লিখো কিন্তু। তাহলে এই জায়গা পড়ে রয়েছে আমাদের কত? 4 22 88 আর 3 21 63 আর নিচে রয়েছে 100 এত বর্গ সেমি। এবার নিজেরা গুণ করে নাও 88 আর 63 আর নিচে 100 রয়েছে মানে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবে। ওইটুকু নিজেরা করে নাও। এখন তুমি যদি বলো না ওইটুকুও করতে পারি না, তাহলে তোমায় আর পড়াশোনা করতে হবে না, তুমি চলে যাও। একদম তোমাকে সবকিছু তোমাদের করে দিতে হবে। সামান্য একটা গুণ সেটুকুও তোমরা যদি করতে না পারো, তাহলে তোমার আর পড়াশোনা করতে হবে না। এটুকু, বাকিটুকু হোমওয়ার্ক থাকছে। এগিয়ে গেলাম 8 নম্বর কোশ্চেন। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এটা কিন্তু ব্যাস বলে দেওয়া আছে। খেয়াল করবে কি বলে দেওয়া আছে। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, এটা আবার ব্যাসার্ধ বলেছে, কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমি এই জায়গায় ধরে নিচ্ছি যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর এটা ইজুগাল টু কত রয়েছে? এটা কিন্তু ব্যাস বলেছে, তাই 14/2 এত সেমি ইজুগাল টু 7 সেমি। হলো? আচ্ছা, এবার এই গোলকটি গলিয়ে ছোট গোলক বানানো হয়েছে, তাই আমি ছোট গোলকের ব্যাসার্ধ ধরে নিই। এই যে ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ, এই ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর এটা ইকুয়াল টু 3.5 সেমি, এটা বলে দিয়েছে ওরা। এবার কতগুলো গোলক বানানো যাবে বলেছে, আমি ধরি এক্সটা গোলক বানানো যাবে। এই জায়গায় আমি একে ধরে নিই, তারপর বোঝাচ্ছি। ধরি এক্সটি ছোট গোলক বানানো যাবে। গোলক বানানো যাবে। তার মানে কথাটার অর্থ দাঁড়ালো এক্স খানা ছোট গোলক, এই গোলকগুলো মেলালে বড় গোলকটা পাওয়া যাবে, তাই তো? এক্স খানা ছোট গোলক, এটা যদি মিলিয়ে দিই তাহলে বড় গোলক পাবো। তার মানে এক্সটা ছোট গোলকের আয়তন ইকুয়াল টু বড় গোলকের আয়তন লেখা যায়। তাই আমি এই জায়গায় লিখছি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এক্স খানা ছোট গোলক 4/3 পাই আর কিউব, এটা মানেই বড় গোলক 4/3 পাই বড় হাতের আর কিউব। লিখেছি 4/3 পাই দুদিক থেকে উড়িয়ে দিলাম, 4/3 পাই 4/3 পাই দুদিক থেকে উড়িয়ে দিলাম।
এই যে এক্স রয়েছে, ছোট হাতের আর কত বলেছে? ছোট হাতের আর হচ্ছে 3.5, এই যে লিখলাম 3.5, তার কিউব রয়েছে। আর বড় হাতের আর বলেছে 7, তাই 7 এর কিউব এই যে রয়েছে। তাহলে x = 7 এর কিউব মানে 7, 7, 7, আর 3.5 ওইদিকে নিচে চলে গেল। 3.5, 3.5, 3.5। ওকে? এইবার ভালো করে বুঝবে। 3.5 মানে 3.5, 3.5 এর ডবল কিন্তু 7, তাই একবারে যদি এটা দিয়ে একে কাটি 2 হয়, অনুরূপে এটা দিয়ে একে কাটলে 2, অনুরূপে এটা দিয়ে একে কাটলে 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8 খানা ছোট গোলক তৈরি করা যাবে। উত্তর লিখে দেবে যে 8 খানা ছোট গোলক তৈরি করা যাবে। ক্লিয়ার? ওকে? তাহলে এগিয়ে গেলাম আমি সামনের দিকে। পরবর্তী কোশ্চেন, 9 সেমি ও 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সেই একই কোশ্চেন দিয়েছে আগেরটা যেভাবে করেছিলাম। এক্স খানা ছোট গোলক মিশিয়েছি, বড় গোলক হয়েছে, আর এখানে এক্স 3 খানা ছোট গোলক রয়েছে, সেটা মেলালে একটা বড় গোলক পাওয়া যাবে। সেই বড় গোলকের ব্যাসার্ধ আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি একইভাবে এই জায়গায় ধরে নিচ্ছি যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ = বড় হাতের আর, এককটা বলেছে সেমি, বড় হাতের আর সেমি। তাহলে ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। বড় গোলকের আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউব। এই বড় গোলকের আয়তন মানে হচ্ছে 4/3 পাই ছোট গোলক যেগুলো রয়েছে তাদের আয়তন। ছোট গোলকের প্রথমটার ব্যাসার্ধ 3 সেমি বলেছে, এটা কিন্তু ব্যাসার্ধ বলেছে, তাই না? তাহলে ছোট গোলকের প্রথমটা 3 সেমি বলেছে, তাই আমি 3 এর কিউব লিখলাম। এটা প্রথমটা। দ্বিতীয়টাও ওর সঙ্গে মেশাবো, তাই যোগ করছি 4/3 পাই, এই জায়গা 4 এর কিউব, প্লাস সেম ভাবে তৃতীয়টাও মেশালাম 4/3 পাই, ওখানে 5 এর কিউব। এই যে 3টি আমি মিশিয়ে দিলাম। ভালো করে বুঝে নাও। এই যে ছোট 3 খানা মিশিয়ে বড় গোলক আমি পেলাম। এবার তোমাদের মনে হতে পারে স্যার আমরা আলাদা আলাদা করে মান বের করে তুলনা করলে ভালো হতো না? তার থেকে এটারও ভালো। দেখো এই জায়গায় আমি 4/3 পাই, সব জায়গা থেকে কমন নেব, একবারে সব 4/3 পাই কেটে যাবে। কোনো মান বসানোরই দরকার হবে না। এটা আরো সহজ পদ্ধতি। তাহলে আমি এই জায়গায় মান বসানোর চেষ্টা করছি। 4/3 পাই সব জায়গা থেকে কেটে দিলাম। কেটে দিলে এই জায়গা থেকে আর কিউব, 4/3 পাই কেটে গেছে, শুধু 3 এর কিউব মানে 27। 4/3 পাই কেটে গেছে, 4 এর কিউব মানে 64। 4/3 পাই কেটে গেছে, 5 এর কিউব মানে 125। 27, 64, 125 যোগ করলে হয় 216। তাহলে আর কিউব = 216 লেখা যায়। আর 216 মানে 6 এর কিউব। তাহলে আর = আমি বলতে পারি 6। এই যে আমি বড় গোলকের ব্যাসার্ধ পেয়েছি। এখন প্রশ্নে কি বলেছে? বড় গোলকটির ব্যাসার্ধ, এটাই উত্তর। তাহলে আমরা লিখে দেব অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হলো 6 সেমি। পরিষ্কার সবার কাছে? ক্লিয়ার? ক্লাস ঠিকঠাক বুঝতে পারছো তো? জানিও। এগিয়ে গেলাম সামনের দিকে। পরবর্তী কোশ্চেন, 10 দাগের কোশ্চেন। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ পড়বে। 35 টাকা হিসাবে কত খরচ পড়বে সেটা হিসাব করে লিখি। তাহলে প্রতি, এই জায়গা কিন্তু বর্গমিটার বলেছে। গম্বুজের উপরিতল, আমাদের মন্দির টন্দিরে অনেক সময় এরকম গোল গম্বুজ থাকে না, সেই গম্বুজের উপরিতল যদি আমরা রং করতে যাই তাহলে কত টাকা খরচ পড়বে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে এই গম্বুজটা কিন্তু অর্ধগোলক, সেই অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, তাকে 35 দিয়ে গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এককটা মিটারে রাখতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে এই জায়গায় লিখছি অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর = ব্যাসার্ধ 42/2 লিখবো আমরা। 42/2, এককটা যেন মিস্টেক না হয়, ডেসিমিটার = 21 ডেসিমিটার। আর এটাকে আমরা মিটার বানাবো, তাই 2.1 মিটার লিখলাম। কারণ ডেসিমিটার থেকে মিটারে আসতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাই আমি 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই জায়গায় আমি লিখছি অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার কেন? অর্ধগোলক সেই জন্য। তাই আমি এই যে লিখলাম 2 পাই আর এর স্কয়ার, এত বর্গ মিটার। ওকে?
তাহলে এবারে আমি মান বসানোর চেষ্টা করি। মান বসালে এখানে 2 পাই মানে হচ্ছে 22/7 আর r মানে কত বলেছে? r মানে হচ্ছে 2.1 2.1 গুণ 2.1 এত বর্গমিটার। হলো? এবার এই দশমিক যদি তুলে দিই নিচে বসে 10, এই দশমিক তুলে দিলে নিচে বসে 10। 7 দিয়ে যদি আমি 21 কে কাটি তাহলে 3 হয়। 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি 5 হয়। 2 দিয়ে এটাকে কাটলে 11, 2 দিয়ে এটাকে কাটলে হয় 5। তাহলে যেটুকু পেয়েছি ওইটুকুই আমি পরের পেজে লিখে নেব। 11, 3, 21 আর নিচে 5 5 25 সেটাই আমি ওই পেজে লিখছি। এই যে 11, 3, 21 আর নিচে হচ্ছে 5 5 25 এত বর্গ মিটার। দেখো এইটাকে আমি কিন্তু হিসাব করব না। কেন? আমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল জিজ্ঞাসা করেনি। বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল রং করব। রং করতে হলে মোট কত খরচ হবে? তাহলে এটাকে আবার 35 দিয়ে গুণ করতে হবে। তাই আমি এখন হিসাব না করে আগে গুণ করে তারপর হিসাব করব। তাহলে এইজন্য আমি এই জায়গায় লিখছি যে অতএব রং করতে মোট খরচ হবে। অতএব রং করতে মোট খরচ হবে। কত খরচ হবে? 11 গুণ 3 গুণ 21 বাই নিচে রয়েছে 25 আর তাকে আমাকে গুণ করতে হবে 35 দিয়ে। তাহলে এই যে গুণ করলাম 35 এত টাকা। ওকে? তাহলে এইবার আমি যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে এটা হয় 5 আর 5 দিয়ে কাটলে এটা হয় 7। তাহলে একটু সুন্দর করে লিখে নিই। লিখে নিলে পরে এখানে হয় আমাদের 11 আর 7 গুণ করলে 77 আর 3 21 63 আর নিচে রয়েছে 5 এত টাকা। 77 আর 63 গুণ করে 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে 77 আর 63 আমি গুণ করি। এই যে 77 গুণ 63 3 7 21 এর 1 হাতে থাকে আমাদের কত 2 3 7 21 আর 2 23 আর এখানে 6 7 42 এর 2 হাতে থেকে 4 6 7 42 আর 4 43 1 5 আর এখানে 8 আর এখানে 4 তাহলে পড়ে রইল 8 4 5 1 বাই নিচে রইল 5। তাহলে এটাকে এবার ভাগ করো সবাই। ভাগ করো, জলদি ভাগ করো। কি এত জলদি ক্লান্ত হয়ে গেলে? গতকালের যে ক্লাসটা ছিল প্রায় 3 ঘন্টার ক্লাস। 3 ঘন্টার ক্লাসটা করে কেমন লেগেছে সেটা একটু জানাও আগে। আর এত জলদি ক্লান্ত হলেই হবে? হবে না কিন্তু। তাহলে এই যে আমাদের ভাগ করি এবার এত টাকা এককগুলো লিখবে কিন্তু। তাহলে এই যে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45 এই জায়গা থাকে 3 35 5 7 35 তারপরে পড়ে থাকে কত এই জায়গায় 1 1 কে ভাগ করা যায় না জন্য 0 তাহলে 10 হয় 5 দুগুণ 10 970 টাকা এটাকে সাইডে একটা শূন্য দিতে পারো 20 পয়সা বোঝাই সেই জন্য তাহলে 970 টাকা 20 পয়সা এটা হলো আমাদের অ্যানসার ওকে 970 টাকা 20 পয়সায় রং করা কমপ্লিট হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 10 10টা কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে এবার পরের কোশ্চেনটা করি নেক্সট কোশ্চেন 11 নাম্বার কোশ্চেন কি বলেছে 11 নম্বর কোশ্চেনের একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি একই ধাতুর পাত থেকে কিন্তু ঠিক আছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত নির্ণয় করো এই অঙ্কটা একটু চালাকি করেছে 2 দাগ না 3 দাগে একটা অঙ্ক করলাম না পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো সেম অঙ্ক যে 7 সেমি থেকে 21 সেমি হয়েছিল তখন বলেছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করে এই জায়গাও সেম অঙ্ক দিয়েছে এই জায়গায় আমাদের ব্যাসার্ধগুলো বলে দেওয়া আছে ব্যাস বলে দেওয়া আছে মানে তো ব্যাসার্ধ বলে দেওয়া আছে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতই চেয়েছে কারণ ফাঁপা যদি আমি বানাই তাহলে এটা ফুটবলের শুধু চামড়াই থাকবে ভিতরে কোনো জায়গায় ফুটবলের একদম নিরেট থাকবে না হাওয়া দিয়ে ভরা থাকে বোঝা গেছে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাকে এখানে বের করতে হবে তাহলে এই জায়গায় লিখছি প্রথম গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর এটা ইজুগাল টু 21/2 এত সেমি ওইভাবেই রেখে দেবো ওটাকে কাটবো না আচ্ছা দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর ইজুগাল টু 17.5/2 এত সেমি ওইভাবেই রেখে দিলাম ওটাও তাহলে এই জায়গায় লিখছি গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত ভাষাটা লিখে দেবে এই জায়গা দিয়ে গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত ডট ডটের মধ্যে কি লেখা আছে দেখতে পাচ্ছ তো
দেখে নেবে ওই জায়গায় সব লেখা রয়েছে। কি লেখা রয়েছে? ২ বার রিপিট করেছে, আর করব না। যাও এবার তুমি ওই জায়গা শুনে নাও রিপিট কি বলেছিলাম আমি। এই যে কি রইল? তাহলে ধাতুর অনুপাত, অনুপাত হলো 4 পাই ছোট হাতের r স্কয়ার ইস টু 4 পাই বড় হাতের r স্কয়ার। দু জায়গা থেকে 4 পাই আমি ক্যানসেল করে দিতে পারি। তাই দু জায়গা থেকে আমি 4 পাই ক্যানসেল করে দিলাম। ক্যানসেল করে দিলে ছোট হাতের r স্কয়ার থাকে, সেটা মানে 21/2। স্কয়ার আছে জন্য আমি 2 বার করে লিখলাম, এই যে 2 বার করে ওকে? আচ্ছা, বড় হাতের r মানে 17.5/2, 17.5 স্কয়ার আছে, তাই এটাও আমি 2 বার লিখলাম। নিচে এই যে 2 লিখলাম। এটা হলো অনুপাত। এবার অনুপাতে একই জিনিস যেগুলো থাকে সব কেটে দেওয়া যায়। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 2 নিচে রয়েছে, 2 নিচে রয়েছে, বাদ হয়ে গেল। তাহলে এই জায়গা 21 গুণ 21 ইস টু এই জায়গা রয়েছে 17.5 আর এখানেও রইল 17.5। ওকে? তাহলে আমি দশমিক তুলে নিচে 10 লিখবো, সেটা পরের পেজে লিখছি। তাহলে এই যে রইল 21 গুণ 21 ইস টু 17.5 গুণ 17.5, দশমিক তুলে দিলে নিচে 10 আর এর জন্য একটা 10, এই যে লিখেছি। আচ্ছা, এবার দেখো 10 দিয়ে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 3 5 15 আর এখানে থেকে 2 25, 5 5 25। তাহলে এই জায়গাও 2 আর এই জায়গাও 35। আমি আরেকটা লাইন লিখে নিই তাহলে। আরেকটা লাইন লিখে নিলে সেটা কি হবে? সেটা হবে 21 গুণ 21। 21 গুণ 21। আচ্ছা, আর এখানে রয়েছে 35 গুণ 35 আর নিচে রয়েছে 2 গুণ 2। 7 দিয়ে যদি আমি কাটি, 7 দিয়ে কাটলে এটা হবে 3, 7 দিয়ে কাটলে এটা হবে 5 7 35। আবার 7 দিয়ে কাটলে এটা 3, 7 দিয়ে কাটলে 5 7 35। ওকে? 2 দুগুণ 4, এইদিকে গুণ করে দিলাম। 4 গুণ 3 3 9 আর এখানে 5 5 25 পড়ে রয়েছে। তাহলে অ্যান্সার হলো 36:25। এটাই হলো আমাদের, বোঝা গেছে? এটাই কিন্তু আমাদের অ্যান্সার হলো। ওকে? তাহলে এগিয়ে যেতে পারি আমরা সামনের দিকে। দেখে নাও একবার কোশ্চেনটা কি ছিল আর অ্যান্সার আমি কিভাবে করলাম সেটাও দেখে নাও। এই যে হলো আমাদের অ্যান্সার। এগিয়ে গেলাম সামনের দিকে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, মানে কেটে যেটা আমরা নিয়ে নিয়েছি তার সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। একদম মনোযোগ সহকারে দেখবে অঙ্কটা। বলেছে একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেব যার ফলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তাহলে এই জায়গায় দুটো গোলক বলেছে, দুটো গোলকের জন্য আমি দুখানা আর ধরে নেব। এই জায়গায় আমি ধরে নিচ্ছি, ধরি আগের গোলকের ব্যাসার্ধ, মানে যেটাকে কাটছি, বোঝা গেছে? সেটা হলো বড় হাতের আর একক, একক কিছু বলেনি। আচ্ছা, আর কেটে যেটা আমরা নিয়ে নিচ্ছি অর্থাৎ নতুন গোলক, এই কেটে নেওয়া অংশের, কেটে নেওয়া নতুন গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর একক। কোশ্চেনে বলেছে যে কেটে নেওয়া অংশের বক্রতলের ক্ষেত্রফল আগেরটার অর্ধেক হবে। তাই আমি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এই যে লিখছি যে নতুন গোলকটা পাই আর স্কয়ার, সেটা আগের যে গোলকটা ছিল 4 পাই আর স্কয়ার তার অর্ধেক, এই যে লিখলাম তার অর্ধেক। দুই জায়গা থেকে 4 পাই আমি কেটে দিলাম। তাহলে ছোট হাতের আর স্কয়ার ইকুয়াল টু বড় হাতের আর স্কয়ার বাই 2। এই স্কয়ার যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে ছোট হাতের আর ইকুয়াল টু এই স্কয়ার কেটে গেল, আর বসলো আর নিচে হলো √2। এটা হলো আমাদের একটা রিলেশন। এই রিলেশনটা পরবর্তী সময়ে কাজে লাগবে। ওকে? তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেবে সবাই। এটা হলো 1 নম্বর, রেখে দিলাম আমি। এইবার ওরা কি বলেছে সেইটা আমি একটু দেখি। বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অর্থাৎ এর আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত করো। অর্থাৎ কেটে নেওয়ার পরেও যেটুকু পড়ে রয়েছে তার আয়তনের অনুপাত আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এই জায়গায় আমি লিখছি নতুন, একদম ফ্রেশ, যেটাকে আমি এই জায়গায় কেটে তুলে নিলাম সেই তুলে নেওয়া অংশের আয়তন। ওকে? তাহলে এই জায়গায় লিখছি নতুন
গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন সেটা কত বলেছে? নতুন গোলকের আয়তন ইজুগাল টু 4/3 পাই ছোট হাতের আর কিউব এত ঘন একক। এই যে রেখে দিলাম। আচ্ছা, এবার অবশিষ্ট অংশের আয়তন সেটা আমরা বের করব। এই যে অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট কোন জায়গা থেকে হয়েছে? আগে ছিল পুরাতন যেটা 4/3 পাই আর কিউব, তার থেকে নতুনটা বাদ যাবে, অর্থাৎ এটা বাদ যাবে 4/3 পাই ছোট হাতের আর কিউব, এটা বাদ যাবে, অর্থাৎ পুরনোটার থেকে নতুনটা আমার বাদ দিতে হবে, তাই আমি এই জায়গা বাদ দিয়ে দিলাম। তাহলে এই জায়গা থেকে 4/3 পাই কমন যায়, বড় হাতের আর কিউব মাইনাস এখানে পড়ে থাকে শুধুমাত্র ছোট হাতের আর কিউব, ছোট হাতের আর কিউব, এই যে আমি বসিয়ে দিলাম ছোট হাতের আর। ওকে, একটু যদি আমরা পিছনের দিকে খেয়াল করি, এই জায়গা বড় হাতের আর, এই বড় হাতের আর মানে ছোট হাতের √2r, এই √2টা কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে, তাই আমি ওটা বড় হাতের আর কে রিপ্লেস করে দিচ্ছি, ওই জন্য আমি ওটা সমীকরণ লিখেছিলাম। তাহলে 4/3 পাই বড় হাতের আর মানে √2 ছোট হাতের আর, তার কিউব মাইনাস আর কিউব হলো। তাহলে এই জায়গা থেকে আবার আর কিউব আমি কমন নিয়ে নেব, 4/3 পাই আর কিউব কমন নিয়ে নিলাম, এই আর কিউব আর এই আর কিউব কমন নিয়ে নিলাম। তাহলে √2 তার কিউব ভিতরে পড়ে রয়েছে, √2 তার কিউব মানে √2 তিনবার গুণ, √2 গুণ √2 গুণ √2, √2 গুণ করলে 2, আর এখানে একটা √2 পড়ে রয়েছে, তাহলে এখানে পড়ে রইল 2√2 মাইনাস 1। এই হলো আমাদের কোশ্চেনটা। ওকে, তাহলে অবশিষ্ট অংশ পেয়ে গেছি আর নতুন গোলকের আয়তনটা আমরা পেয়ে গেছি। এই দুইজনের অনুপাত আমাদের জিজ্ঞাসা করেছে, তাহলে অনুপাত আমি লিখে নিচ্ছি, এই যে অনুপাত, আয়তনের অনুপাত একদম লিখে নিলাম, ওরা যে ভাষাটা বলেছে তোমরা সেই ভাষাটাই লিখবে, আয়তনের অনুপাত, অনুপাত সেটা কত হবে তাহলে? এই যে ওটা পেয়েছি 4/3 পাই আর কিউব, আর অবশিষ্ট অংশের পেয়েছি 4/3 পাই আর কিউব, এই যে রইল 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 মাইনাস 1, 2√2 মাইনাস 1। ওকে, এই যে লিখলাম 2√2 মাইনাস 1। এবার অনুপাত করলেই অঙ্ক হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি দু জায়গা থেকে 4/3 পাই আর কিউব কেটে গেল, তো কেটে যাক না, অসুবিধা কিসের? তাহলে এই জায়গা পড়ে থাকে 1:2, এই জায়গা পড়ে থাকে শুধুমাত্র 2√2 মাইনাস 1 হয়ে গেল, এটাই অঙ্কের উত্তর, একদম অ্যান্সার লিখে দিলাম, শেষ। ওকে, দেখে নাও একবার আমি কিভাবে অঙ্ক করেছি। প্রথম বড় আর ছোট আর এর মধ্যে একটা রিলেশন বের করেছি, সেখান থেকে একদম সিম্পল কোশ্চেন, আয়তন বের করেছি, আয়তনের অনুপাত করে দিয়েছি, অঙ্ক। চলো এগিয়ে যাব সামনের দিকে, পরবর্তী কোশ্চেন 13 দাগ। 13 দাগের কোশ্চেন কি বলেছে? 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখে থাকি আমাদের স্কুলের লাইব্রেরিতে অনেক সময় একটা গোলক থাকে, সেই গোলকের উপরে একটা ছিদ্র থাকে, নিচে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে একটা ডান্টি ঢোকানো থাকে, যার ফলে আমরা ঘোরাই সেটাকে, ওই ছিদ্রটার কথাই এখানে বলা হয়েছে। সেই ছিদ্রটা আসলে এতটা ছোট থাকে, সেটা কিন্তু একটা বৃত্তের মতো দেখতে হয়। অর্থাৎ যদি এরকম যদি একটা ভূগোলক থাকে, এইভাবে একটা গোলক রয়েছে ভাবো, এই জায়গায় ছোট্ট একটা ছিদ্র রয়েছে, সেটা কিন্তু একটা বৃত্তের মতো দেখতে হবে। এই সোজা একটা গোলক থাকে, তাই না, ছিদ্র থাকে, সেটা বৃত্তের মতো ক্যারেক্টার অবলম্বন করে। বলেছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করো। তার মানে কি, এই গোলাকার অংশে যে ধাতব পাত রয়েছে তার ক্ষেত্রফলের থেকে এইটুকু জায়গা আর এইটুকু জায়গা কিন্তু বাদ যাবে, বাদ দিয়ে আমাকে ক্ষেত্রফল হিসাব করতে বলা হয়েছে। তাহলে এই জায়গায় আমার চিত্র অনুযায়ী আমি লিখে নিচ্ছি, ভূগোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, এটা ইজুগাল টু 14 সেমি ব্যাসার্ধ বলেছে, এই যে 14 সেমি। ওকে, এবার লিখছি ছিদ্রের ব্যাসার্ধ ছোট হাতের আর ইজুগাল টু 0.7, এটাও কিন্তু ব্যাসার্ধই বলেছে 0.7 সেমি, এই যে লিখে দিলাম। তাহলে এই জায়গায় লিখছি ছিদ্র বাদে, ছিদ্রটাকে বাদ দিতে হবে, ছিদ্র বাদে ধাতব পাতের অংশ, ধাতব পাতের ক্ষেত্রফল,
ছিদ্র বাদে ধাতব পাতের ক্ষেত্রফল কি বের করব? সম্পূর্ণ ধাতব পাতের ক্ষেত্রফল থেকে ছিদ্রটাকে বাদ দিয়ে দেব। সম্পূর্ণ ধাতব পাতের ক্ষেত্রফল 4 পাই বড় হাতের আর স্কয়ার। তার থেকে ছিদ্র বাদ দেবো। ছিদ্র একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। ছিদ্র 2 খানা রয়েছে, তাই এখানে আমি 2 গুণ করব। ওকে, তাহলে এত বর্গ সেমি, এই যে লিখে নিলাম। তাহলে এখান থেকে আমি কমন নিতে পাচ্ছি কত? কমন নিতে পাচ্ছি কিন্তু আমি পাইটা কমন নিতে পারি। আচ্ছা স্কয়ার টা স্কয়ার, আচ্ছা 2 পাই কমন নিয়ে নিই। 2 পাই যদি কমন নিয়ে নিই, এখানে 2 আর স্কয়ার মাইনাস শুধুমাত্র আর স্কয়ার থাকে, এত বর্গ সেমি। এবার মান বসিয়ে দিই। তাহলে 2 ইনটু পাই মানে 22/7, আর এখানে 2 ইনটু আর স্কয়ার, আর মানে কত? আর মানে হচ্ছে 14, 14 এর স্কয়ার হয় 196। ছোট হাতের আর স্কয়ার সেটা মানে হচ্ছে 0.7, তার স্কয়ার করলে হয় হচ্ছে 0.49, এত বর্গ সেমি। 0.7 এর স্কয়ার হচ্ছে 0.49। তাহলে এবার একটু হিসাব করব আমরা। হিসাব করার জন্য আমার পরবর্তী পেজ গ্রহণ করতে হবে। তোমরা ভিডিও থামিয়ে লিখে নাও। তাহলে পরের পেজে গেলাম আমি। 22 গুণ 2 এই যে লিখলাম। আচ্ছা সাইডে রয়েছে আমাদের 196, তাকে 2 দিয়ে গুণ করছি। 6 দুগুণ 12, 2 হাতে থাকে আমাদের 1, 9 দুগুণ 18 একে 19, হাতে থাকে আমাদের হচ্ছে 1, 2 একে 2 আর একে 3। আচ্ছা আর এই জায়গা পড়ে রয়েছে কত? 0.49, 0.49, আর টোটালটার নিচে রয়েছে হচ্ছে 7, এত বর্গ সেমি, এই যে লিখে নিলাম। হলো? এবার আমাদের 392 থেকে 0.49 যদি বাদ দিয়ে দিই, এই যে 392, তার থেকে 0.49 যদি বাদ দিয়ে দিই, এই জায়গা থেকে 1 আর এই জায়গা থেকে 5, হাতে থেকে 1, তাহলে এই জায়গা থেকে 1 আর এখানে থেকে হচ্ছে আমাদের 9 আর এখানে থেকে 3, 351.51, 391.51। তাহলে 2 গুণ 22 গুণ 391.51 বাই নিচে রয়েছে আমাদের 7। দশমিক তুলে দাও, নিচে আসে 100। কাটাকাটি করো এবার। কাটাকাটি করলে 7 দিয়ে এটা অবশ্যই কাটা যাওয়া উচিত, উচিত নাকি? 7 দিয়ে কাটি দেখি এটা। 5 7 35, হাতে থেকে আমাদের কত? 4 41, তাহলে আবার 5 7 35, 6 65, তাহলে থাকে হচ্ছে 7 নং 63, 2 21, 3 7 21। ওকে, তাহলে আমরা পেলাম কত? 2 গুণ 22 গুণ 55 93 বাই নিচে রয়েছে 100, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। এবার এটাকে সুষ্ঠু স্বাভাবিকভাবে হিসাব করে নিলেই হয়ে যাবে। তাহলে 22 দুগুণ 44, আর এখানে 5593 বাই নিচে রয়েছে 100। একটু হিসাব করে নেব কোন জায়গায়, এই সাইডে হিসাব করে নিই। 5593 গুণ 44, তাহলে 4 3 4 12 2, হাতে থেকে আমাদের 1, 4 নং 36 আর একে 37, হাতে থেকে 3, 4 5 20 আর 3 23, হাতে থেকে আমাদের 2, 4 5 20 আর 2 22, তাহলে 2 7 3 2 2, তাহলে এখানে থেকে 2 9, 7 আর 3 10 এর 0, হাতে থেকে 1, 3 আর 2 5 আর একে 6, 4 আর এখানে 2, তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 2460.92। এটা পয়েন্ট কিন্তু, ঠিক আছে? পয়েন্টটাকে লাল কালি দিয়ে লেখে, এটা পয়েন্ট। এত বর্গ মি, এই হলো আমাদের অ্যান্সার। 2460.92 বর্গ সেমি। একদম সিম্পল কোশ্চেন ছিল, খুব যে জটিল তা কিন্তু না, শুধু একটু গুণ করতে হয়েছে। আরে ভাই ক্লাস 10 এ পড়ি, এটুকু যদি গুণ করতে না পারি, তা 10 এ পড়ার যোগ্যতা তো আমার নেই। কেন পারবো না? একটা গুণ সামান্য, একটা গুণ করতে পারবো না, একটা কথা হলো? আমরা 10 এ পড়ি। ওকে, তাহলে এগিয়ে গেলাম সামনের দিকে। এবার 14 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গুলি তৈরি করা যাবে? এই টাইপের অঙ্ক একটা করেছি কিন্তু আজকে। আমি ধরে নিলাম x খানা গুলি তৈরি করা যাবে, তাহলে x খানা গুলির আয়তন ইকুয়াল টু বড় গুলির আয়তন, সেইটা দিয়েই আমি অঙ্ক করে ফেলবো। তাহলে এই জায়গায় আমি লিখছি যে বড় কি রয়েছে? গোলক, বড় গোলকের ব্যাসার্ধ, বড় হাতের আর, এটা ইকুয়াল টু 8 সেমি। কি বলেছিল? ব্যাসার্ধ। আচ্ছা ওটা 8 সেমি। আমি যখন ব্যাসার্ধ লিখি আমি কিন্তু খেয়াল করে দেখি ব্যাস বলেছে না ব্যাসার্ধ, ডেটা কি দিয়ে দেওয়া আছে সেটা কিন্তু আমি দেখে নিই। আচ্ছা ছোট গুলির
ব্যাসার্ধ ছোট হাতের আর, এটা ইজ ইকুয়াল টু 1 সেমি। 1 সেমি। এই যে ছোট গোলকের ব্যাসার্ধ এটা বলে দাও। এবার আমি ধরে নিচ্ছি যে ধরি টি ছোট গুলি তৈরি করা যাবে। তৈরি করা যাবে। টা ছোটগুলি যদি তৈরি করা যায় তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি যে x ইনটু ছোটগুলির আয়তন 4/3 পাই ছোট হাতের r কিউব। এটা মানেই বড়গুলির আয়তন সেটা হলো 4/3 পাই বড় হাতের r কিউব। হলো? তাহলে এইবার 4/3 পাই দুদিক থেকে কেটে দিলাম। মান বসিয়ে দিই। x ছোট হাতের r মানে হচ্ছে 1 এর কিউব, বড় হাতের r মানে হচ্ছে 8 এর কিউব। তাহলে 1 এর কিউব মানে তো একই, আর 8 এর কিউব মানে 512। তাহলে কতগুলো গুলি তৈরি করা গেল? 512টি। তাহলে সবাই অ্যান্সার লিখে দেবে। অতএব 512টি ছোট গুলি তৈরি করা যাবে। ওকে? তাহলে এই অঙ্কের মাধ্যমেই কিন্তু আমাদের বড় যতগুলো কোশ্চেন ছিল সেই বড় কোশ্চেন টোটালটাই শেষ হয়ে গেল। দেখো ক্লাস শুরু হয়েছিল, হঠাৎ করেই বড় কোশ্চেন সব শেষ হয়ে গেল। এবার ছোট কোশ্চেনও শুরু হবে, হঠাৎ করে ছোট কোশ্চেনও শেষ হয়ে যাবে। কিন্তু তোমার পড়াশোনা কতটা এগোচ্ছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তুমি তোমার পড়াশোনা মনোযোগ সহকারে করো। প্রতিদিন ক্লাস আসছে, লম্ববৃত্তাকার শঙ্কু দিয়েছি, চোঙ দিয়েছি, গোলকও আসছে। ক্রমাগত ক্লাস কিন্তু হতে হতে ক্লাস শেষ হয়ে যাবে, তুমি কিন্তু টের পাবে না কখন ক্লাস শেষ হয়ে গেল। সেজন্য যেদিন যে ক্লাস আপলোড করছি যতটাই কষ্ট হোক সেই ক্লাস সেই দিন ক্লিয়ার করে ফেলবে, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। যখন টেস্ট এসে যাবে তখন কোন দিক ছুটতে থাকবে টের পাবে না যে আমি কোন দিক ছুটবো এখন। ওকে, চলো এগিয়ে গেলাম সামনের দিকে। পরবর্তী কোশ্চেন দেখো, এই জায়গায় এমসিকিউ কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। তাহলে সেটাই লিখছি, এই যে আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আর মানে 2r বলেছে এরা, তাহলে 2r তার কিউব। তাহলে 2 এর কিউব করলে হয় 8, 4/3 এখানে পাই রইল 8 আর কিউব। 8 যদি 4 এর সঙ্গে গুণ করে দিই 32/3 পাই আর কিউব। এটা হলো অ্যান্সার। তাহলে এ দাগ সঠিক উত্তর হলো। ওকে, তাহলে এগিয়ে গেলাম সামনের দিকে। পরবর্তী কোশ্চেন 2 দাগ, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, আয়তন মানে 4/3 পাই আর কিউব, আর বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কয়ার। সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এই জায়গায় আমি ধরে নিচ্ছি তাদের ব্যাসার্ধ r1 ও r2। এই জায়গা ধরি ব্যাসার্ধ r1 r2 ধরছি না, বড় হাতের r ও ছোট হাতের r, এটা আমি ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন 4/3 পাই বড় হাতের r কিউব ইজ টু 4/3 পাই ছোট হাতের r কিউব। এটা মানে বলে দেওয়া আছে 1:8। দু জায়গা থেকে 4/3 পাই আমি কেটে দিলাম, তাহলে r কিউব ইজ টু ছোট হাতের r কিউব ইজ ইকুয়াল টু 1:8। এই যে লিখে নিলাম। এটাকে লেখা যায় কি এরকম যে r কিউব ইজ টু r কিউব ইজ ইকুয়াল টু 1 এর কিউব ইজ টু 8 মানে 2 এর কিউব লেখা যায়। টোটাল লাইন থেকে আমি কিউব বাদ দিয়ে দেবো। কিউব বাদ দিয়ে দিলে r ইজ ইকুয়াল টু 1:2 লেখা যায়। এবার আমার দরকার কি? আমার দরকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4 পাই r এর স্কয়ার দরকার, তাই সবাইকে আবার স্কয়ার করে দিলাম আমি। সবাইকে স্কয়ার করে দিলে পরে হয় r এর স্কয়ার 1 এর স্কয়ার মানে 1, আর 2 এর স্কয়ার হলো 4। এবার এই জায়গাটা 4 পাই আর এই জায়গাটা 4 পাই দিলে কোনো অসুবিধা হবে? হবে না তো। তাহলে 4 পাই r স্কয়ার লিখে নাও। অ্যান্সার হয়ে গেল 1:4। ওটাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 4 পাই লিখে নেবা দু জায়গায়। 4 পাই r স্কয়ার। ওকে, লিখে নেবা। দু জায়গায় লিখলে কোনো অসুবিধা হয় না। তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 2। এগিয়ে যাই সামনের দিকে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন শুরু হচ্ছে, কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে। বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ অনলি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যদি তোমার ফোন করতে ইচ্ছা হয় তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবে এই নাম্বারে।
কল কিন্তু করবে না, কারণ কল করলে আমাকে পাবে না। হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এই যে টপিকসগুলো আমি পড়াচ্ছি, এই টপিকসের প্রিপারেশন কতটা হলো সেটা যদি তোমার বুঝতে হয় তাহলে মক টেস্ট দিতে হবে। মক টেস্টের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে। তার মধ্যে দেখবে টেস্ট সিরিজ একটা অপশন রয়েছে। টেস্ট সিরিজে ক্লিক করলে সেখানে টেস্ট পেয়ে যাবে। অথবা ক্লাস 5 থেকে 10 পশ্চিমবঙ্গ বোর্ডের যে সেকশনটা রয়েছে সেখানে যাবে, লক্ষ্যভেদ ক্লাস 10 ক্লিক করবে, সেখানেও তুমি টেস্ট সিরিজ পেয়ে যাবে। ওকে, টেস্ট দেবে অবশ্যই, কারণ টেস্ট না দিলে তোমাদের অ্যাবিলিটি কিন্তু বোঝা যাবে না। আর যারা অনলাইনে যুক্ত হতে চাও, আমার সঙ্গে পড়াশোনা করতে চাও, তারা ব্যাচ যুক্ত হয়ে যাবে। 699 টাকা রাখা হয়েছে তোমাদের ব্যাচ প্রাইস। 13টা মাসের জন্য কিন্তু ফিস রাখা হয়েছে 699। হিসাব করলে দেখা যাবে এক মাসে 50 টাকাও পড়ে না। তুমি যদি বাড়ির থেকে বাইরে যাও, একটা এগরোল খেয়ে নিলে পরেই তোমার 30-40 টাকা চলে যায়। তুমি কোনো জায়গায় গেলে 1 প্লেট বিরিয়ানি খেয়ে নিলেই তোমার 100 টাকার উপরে চলে যায়। আর একটা মাস পুরো আমি পড়াই কিন্তু মাত্র 50 টাকায়। এর থেকে কম টাকায় আমার মনে হয় না যে কেউ পড়াতে পারবে, এর থেকে কম টাকায়। ওকে, চলো এগিয়ে যাওয়া সামনের দিকে। বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি শিখেছিলাম, একটু দেখিয়ে দিই থিওরিটা। অনেকক্ষণ আগে থিওরি পড়েছিলাম, আমি অর্ধগোলকটা খেয়াল করিনি। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ওই অর্ধগোলক, এই যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার শিখিয়েছিলাম থিওরিতে, মনে আছে? অর্ধগোলক মানে উপরে হলো 2 পাই আর স্কয়ার আর নিচে হলো পাই আর স্কয়ার, মোট হলো 3 পাই আর স্কয়ার। তাহলে সেটাই জিজ্ঞাসা করেছে, আমার প্রশ্নটা পড়তেই ভুল হয়ে গেছিল। তাহলে আমি চলে যাই আমাদের কোশ্চেন কই, কোশ্চেন এই যে কোশ্চেন হলো আমাদের 3 নম্বর কোশ্চেন ছিল, তাই না? 3 নম্বর কোশ্চেন এই যে। তাহলে এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ভাষাটা লিখি, সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা ইকুয়াল টু 3 পাই আর স্কয়ার, এককটা হলো বর্গ সেমি। মান বসিয়ে দাও, 3 ইন্টু পাই বসে গেল, ইন্টু আর স্কয়ার মানে 7 7 49। তাহলে 3 নং 27, 3 4 12 আর 2 14, 147 পাই। তাহলে অ্যান্সার হলো সিদাক সঠিক, 147 পাই। পরিষ্কার হলো? তাহলে এগিয়ে গেলাম 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত, তাদের আয়তনের অনুপাত কত? সেই আগে একটা অঙ্ক করলাম, ওরই কপি করে দিয়েছে এটা। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমি যেহেতু এটা এমসিকিউ করছি অত ডিটেলস আমি লিখছি না, একটাকে বড় হাতের আর একটাকে ছোট হাতের আর ডাইরেক্ট লিখে দিলাম। 4 পাই বড় হাতের আর স্কয়ার আর 4 পাই ছোট হাতের আর স্কয়ার, এটা মানে 16:9 বলে দাও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 4 পাই ক্যান্সেল করে আর স্কয়ার ইস টু আর স্কয়ার, 16 কে 4 এর স্কয়ার, 9 কে 3 এর স্কয়ার লেখা যায়, সেই একই প্রসিডিওর। সব জায়গা থেকে স্কয়ার আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আর ইস টু আর ইজ ইকুয়াল টু 4:3 এই যে লিখে নিলাম। এখন দরকার আমার আয়তন, আয়তন মানে 4/3 পাই আর কিউব, কিউব করতে হবে। তাহলে সবাইকে কিউব করে দিলাম, আর কিউব ইস টু আর কিউব। তো 4 এর কিউব হয় হচ্ছে আমাদের 64 আর 3 এর কিউব হয় 27। এবার আয়তন বানাতে হলে 4/3 পাই লাগে, তাহলে দিয়ে দাও 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। একই রাশিমালা অনুপাতে এক সাইডে অবশ্যই গুণ করা যেতে পারে, দুই সাইডেও গুণ করা যেতে পারে, এক সাইডেও গুণ করা যেতে পারে। তাহলে অ্যান্সার হলো 64:27, এই দেখ সঠিক উত্তর হলো। এগিয়ে যাই তাহলে সামনের দিকে। নেক্সট কোশ্চেন 5 দাগ, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 3 গুণ আয়তন, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি ব্যাসার্ধ আগে ধরে নিই, ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ছোট হাতের আর একক। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সঙ্গে সমান, এই যে 3 গুণ এটা হলো আয়তনের সঙ্গে সমান, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি এই 3 আর এই 3 কেটে দিই অসুবিধা নেই, 4 পাই দুদিক থেকে কেটে দিই অসুবিধা নেই। তাহলে আর এর স্কয়ার ইজ ইকুয়াল টু আর কিউব, দু জায়গার থেকে আর স্কয়ার কেটে দিলে 1 ইজ ইকুয়াল টু আর, এটাই তো জিজ্ঞাসা করেছে। তাহলে 1 একক হবে সঠিক উত্তর। বোঝা গিয়েছে? ক্লিয়ার তো? তাহলে আমাদের এমসিকিউ কোশ্চেনগুলো শেষ হলো। এবার সত্য মিথ্যা দেখো কি বলেছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তনও দ্বিগুণ হবে, এটা আমাদের বলে দেওয়া আছে। ব্যাসার্ধ আমি দ্বিগুণ করে দেবো, যার ফলে আয়তন দ্বিগুণ হয়ে যাবে। দেখি হয় কিনা।
এই জায়গা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে আয়তন কত হবে? আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাই তো? তাহলে নতুন ব্যাসার্ধ দ্বিগুণ করলে সেটা হবে 2r একক। 2r একক যদি হয় তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন সেটা হবে 4/3 পাই 2r তার কিউব, এত ঘন একক। ঘন একক। তাহলে আমি এই জায়গা থেকে 2 এর কিউব করলে পাই 8, ওটা 8টা সামনে লিখে দিলাম। এই 4/3 এই যে লিখলাম, পাই এই যে লিখলাম, আর এর কিউব এই যে লিখলাম। কেন লিখলাম? যাতে তোমাদের দেখে চিনতে সুবিধা হয়। ওকে, প্রাথমিক অবস্থায় ছিল এটা, এখন তার কত গুণ হয়েছে? 8 গুণ। ওরা বলেছে কত গুণ? দ্বিগুণ। তার মানে ওরা চরম মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে ওরা। বোঝা গেল? পরিষ্কার তো? তাহলে এগিয়ে যেতে পারি সামনের দিকে। আমাদের 2 নম্বর কোশ্চেন কি রয়েছে সেটা এবার একটু দেখি। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত হবে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি এটা হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত একটু আগেই তো করলাম এমসিকিউতে, সেইভাবেই করে নেব। তাহলে এই জায়গায় লিখছি 4 পাই বড় হাতের আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল, আবার 4 পাই ছোট হাতের আর স্কোয়ার, এটাও বক্রতলের ক্ষেত্রফল, সেটা হলো 4:9। দু জায়গা থেকে 4 পাই কেটে দিলে আর স্কোয়ার ইস টু ছোট হাতের আর স্কোয়ার, 4কে 2 এর স্কোয়ার আর 9কে 3 এর স্কোয়ার লেখা যায়। টোটাল লাইন থেকে আমি স্কোয়ার কেটে দেব, স্কোয়ার কেটে দিলে আর ইস টু আর ইজ ইকুয়াল টু 2:3। এটা পেয়েছি। ওরা কত বলেছে? 2:3, তার মানে সত্য কথা বলেছে ওরা। ওকে, তাহলে এই ছিল আমাদের সত্য মিথ্যার দুটি অঙ্ক। এবার শূন্যস্থান পূরণ করে ফেলি। একদম আমরা করব জয় আর মন থেকে দূর করব ভয়। একদম ক্লাস শেষ করে ফেলবো তাড়াতাড়ি। দেখো বলেছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম আজকেই আমি শিখিয়েছি। থিওরি যখন পড়াই তখন আমি বলেছিলাম গোলকেই শুধুমাত্র একটা তল থাকে, সেটা হলো বক্রতল। পড়িয়েছিলাম না? 2 নম্বর কোশ্চেন কি রয়েছে? একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2। কেন 2 তল সংখ্যা? তার কারণ অর্ধগোলকে একটা বক্রতল থাকে আর নিচে থাকে একটা সমতল, তাই 2টা এখানে তল রয়েছে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের সংখ্যা যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার হবে? আমরা জানি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার, আর মানে এখানে 2r বলে দাও। তাহলে এটাকে বলতে পারি 3 পাই 2 এর স্কোয়ার করলে 4, তাহলে অ্যান্সার হয় 3 4 12 পাই আর স্কোয়ার। তাহলে শূন্য স্থানে বসবে হচ্ছে 12। ওকে, ক্লিয়ার তো? তাহলে শূন্য স্থানের 3টে কোশ্চেনও শেষ হয়ে গেল। একদম সেই কথাটা যে কথাটা গতদিনও বলেছিলাম, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি অঙ্কের শেষ দোরগোড়ার দিকে। লাস্ট নম্বর যে দাগটা রয়েছে সেই দাগের যে 5টা কোশ্চেন রয়েছে সেটা এবার আমরা করে ফেলবো। দেখো এবার তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন। একটা নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লেখো। আয়তন এবং আমাদের কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে আমি এই জায়গায় ধরে নিচ্ছি যে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলেছে? আয়তন মানে 4/3 পাই আর কিউব এবং সমগ্র তল অর্ধগোলকের বলেছে, তাই না? অর্ধগোলকের যদি বলে এটা 4/3 পাই আর কিউব হবে, গাধা কোথাকার 2/3 পাই আর কিউব হবে। অর্ধগোলক বলেছে না? আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এইটা হবে, কিন্তু ওরা মিস্টেক করলে হবে না তো। তাহলে এই জায়গা থেকে আমি দুদিক থেকে পাই কেটে দিলাম, এই যে পাই কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে 2/3 আর ইজ ইকুয়াল টু শুধুমাত্র 3 থাকে। তাহলে আর ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 3 3 9/2, এটাই হলো আমাদের ব্যাসার্ধ। 9/2 মানে 4.5 একক। ওকে, তাহলে 4.5 একক হবে, বা 9/2 রেখে দাও, কোনো অসুবিধা নেই। কমপ্লিট হলো কথাটা। তাহলে এবার এগিয়ে যাব সামনের দিকে, পরবর্তী কোশ্চেন।
দেখো কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আমরা শিখেছিলাম গত ক্লাসেই কিন্তু চোঙ পড়েছিলাম, সেখানে কিন্তু চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র শিখেছিলাম 2πr/h। এবার বলে দেওয়া আছে চোঙের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য কিন্তু 12 সেমি। এটা কিন্তু ব্যাস বলেছে, ভালো করে দেখবে। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমি এই জায়গা ধরে নিচ্ছি, ধরি গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ বড় হাতের আরই ধরি, বড় হাতের আর ইজুগাল টু বড় হাতের আর একক। গোলকটির ব্যাসার্ধ ইজুগাল টু বড় হাতের আর একক। আর এককটা ওরা বলেছে সেমি, তাহলে সেমি লিখবো আমরা। ইজুগাল টু আর সেমি। আচ্ছা, এবার চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ, এই চোঙের ব্যাসার্ধ ছোট হাতের আর ইজুগাল টু, এটা কিন্তু ব্যাস বলেছে তাই না, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, এত সেমি ইজুগাল টু 6 সেমি। আচ্ছা, চোঙের উচ্চতা, এই উচ্চতা এইচ ইজুগাল টু 12 সেমি, এটা বলে দেওয়া আছে। তাহলে এবার আমরা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন সাজাবো। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো এইটা। মান বসিয়ে কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে মান বসানোর চেষ্টা করি আমি। মান যদি আমি বসাই, দুদিক থেকে পাই কেটে দিলাম। আচ্ছা, 2 দিয়ে 4কে কাটলে একটা 2 হয়, লিখে দিলাম। তাহলে 2 ইন্টু r² ইজুগাল টু ছোট হাতের আর হলো 6 আর ছোট হাতের এইচ মানে ওরা 12 বলেছে। 2 দিয়ে 6কে কাটলে হয় 3, তাহলে বড় হাতের r² ইজুগাল টু 3 বারং 36, তাহলে r ইজুগাল টু 36 এর রুট মানে 6। তাহলে আমাদের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেমি। সবাই লিখে নেবে, অতএব গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজুগাল টু 6 সেমি। ক্লিয়ার? চলো এগিয়ে যাব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি রয়েছে? 3 নম্বর কোশ্চেনে রয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলক বলেছে কিন্তু, সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে। ওই দুইজনের ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞাসা করেছে। তাহলে আমি ধরে নেব, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ ইজুগাল টু ছোট হাতের আর একক বলেনি ওরা, তাই আর একক আমি লিখে নিলাম। আর গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর একক আমরা ধরে নিলাম। ওকে ওকে, লিখেছি। এবার ওরা কি বলেছে যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, অর্ধগোলক হলো 3πr² আর গোলক হলো 4π বড় হাতের r²। হলো, দুই জায়গা থেকে আমি পাই ক্যান্সেল করতে পারি। ছোট হাতের r² ওর নিচে বড় হাতের r² নিয়ে এলাম। ডান দিকে 4, নিচে রয়েছে 3। তাহলে স্কোয়ার দুটো ওইদিকে পাঠিয়ে দিলে হয় রুট। তাহলে ছোট হাতের আর বাই বড় হাতের আর, 4 এর রুট করলে 2 আর 3 এর রুট করলে √3। তাহলে অ্যান্সারটা কত হবে? যে ছোট হাতের আর ইস টু বড় হাতের আর ইজুগাল টু 2 ইস টু √3। এটাই হলো আমাদের অ্যান্সার 3 দাগের। ক্লিয়ার? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে দেখো, 4 নম্বর কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v² এর মান কত? পায়ের মান বসাতে হবে না বলেছে। তাহলে আমি ব্যাসার্ধ আগে ধরে নিই। ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইজুগাল টু ছোট হাতের আর একক। এবার ওরা যা বলেছে সেটা আমরা আগে লিখে নেব। বক্রতলের ক্ষেত্রফল মানে s আর বক্রতলের ক্ষেত্রফল 4πr², লিখে নিলাম। আয়তন বলেছে v মানে আমরা জানি 4/3πr³, লিখে নিলাম। এখন ওরা কি বলেছে? ওরা বলেছে আমাদের বের করতে, এটা লিখতে হয়, এখন শব্দটা লিখতে হয়, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন লিখতে হয় না এই সমস্ত। এখন s³/v তার স্কোয়ার,
এস কিউব মানে এটার কিউব হবে, তাহলে 4 এর কিউব এই যে লিখলাম, পায়ের কিউব এই যে লিখলাম, আর এর স্কোয়ার আছে তার কিউব করলে r টু দি পাওয়ার 6, ভি স্কোয়ার 4 এর স্কোয়ার করলাম এই যে 4 এর স্কোয়ার, পায়ের স্কোয়ার করলাম এই যে, আর আর কিউব আছে তার স্কোয়ার করলে r টু দি পাওয়ার 6, আর এর নিচে বসবে 3 এর স্কোয়ার, সেটা আবার পাল্টি মেরে উপরে চলে যায়, তাই আমি একবারে উপরে বসিয়ে দিলাম। পরিষ্কার হলো কথাটা? এবার কাটাকাটি করব, তাহলে এই জায়গা থেকে পায়ের স্কোয়ার কাটলে, আচ্ছা এক এক করে 4 এর স্কোয়ার 4 এর কিউব কাটলে একটা 4 থাকে, পায়ের স্কোয়ার পায়ের কিউব কাটলে একটা পাই থাকে, আমি হিজিবিজি করব না জন্য এইভাবে দেখাচ্ছি, r6 কেটে গেল, আর এই জায়গা 9 থাকে, তাহলে অ্যান্সার হলো 36 পাই। এটাই হলো 36 পাই। বলেছে পায়ের মান বসাতে হবে না, তাহলে ওটাই অ্যান্সার হলো। এগিয়ে গেলাম সামনের দিকে, লাস্ট নম্বর কোশ্চেন। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পায় সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে আমি এই জায়গায় ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r একক। এই ব্যাসার্ধটা 2r আমি ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি? এর যদি 50% আমি করি তাহলে সেটা হবে অর্ধেক, 2r এর অর্ধেক করলে হয় r, যদি শুধুমাত্র r আমি ধরতাম তার অর্ধেক করলে r/2 হতো, ভগ্নাংশ হতো, হিসাব করতে অসুবিধা হতো, সেই জন্য আমি 2r ধরে নিয়েছি। তাহলে এই জায়গায় আমি ধরে নিচ্ছি বক্রতলের ক্ষেত্রফল বের করব। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার মানে 2r তার স্কয়ার, এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে 4 পাই 2 এর স্কয়ার করলে 4 r স্কয়ার, তাহলে 16 পাই r স্কয়ার, এত বর্গ একক হলো বক্রতলের ক্ষেত্রফল। এবার আমার ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে, ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ, সবাই ভাবো তো, ব্যাসার্ধ ছিল 2r, তার 50% মানে অর্ধেক বেড়ে গেল, 2r এর অর্ধেক হচ্ছে r, তাহলে বেড়ে গেলে হবে 3r, তাহলে এই জায়গায় আমাদের হবে 3r একক। তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, নতুন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই r স্কয়ার, এখানে r কিন্তু 3r, তাই 3r তার স্কয়ার, এত বর্গ একক। তাহলে হিসাব করলে আমি পেলাম 4, আর এখানে পাই রইল 3 এর স্কয়ার 9, আর এখানে r স্কয়ার পড়ে রইল, এত বর্গ একক। এবার এটাকে গুণ করে দিই, গুণ করলে হয় 4 নং 36 পাই r স্কয়ার। এই হলো আমাদের নতুন ক্ষেত্রফল। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 16 পাই r স্কয়ার, এখন হয়েছে 36 পাই r স্কয়ার, তাহলে ক্ষেত্রফল বেড়েছে। ক্ষেত্রফল কতটা বেড়েছে সেটা আগে আমরা লিখে নিই, তাহলে এই জায়গায় লিখছি ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 36 পাই r স্কয়ার মাইনাস 16 পাই r স্কয়ার, এত বর্গ একক, এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 পাই r স্কয়ার বর্গ একক বৃদ্ধি পেয়েছে। এখন এখানেই প্রশ্ন শেষ নয়, প্রশ্নে জিজ্ঞাসা করেছে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই জায়গায় লিখছি শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে? আমাদের এই জায়গায় পুরাতন ক্ষেত্রফল সবসময় নিচে বসে, এটা যেন মনে রাখবে, যতটা বেড়েছে বা কমেছে সেটা উপরে বসে, আর শতকরা বানানোর জন্য 100% সাইডে দিতে হয়। এবার এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে পাই আর স্কয়ার কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, আর এই জায়গা যদি আমি 4 দিয়ে কাটি এটাকে তাহলে 25 হয়, 25 গুণ 5 করলে 125%। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনের সঙ্গেই কিন্তু আজকের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করা হলো। যে অন শর্ট ক্লাস আমি আনতে চেয়েছিলাম তোমাদের সামনে, পরপর 3খানা কিন্তু অন শর্ট ক্লাস আমি নিয়ে এসেছি, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, আর এখানে হলো গোলক। 3টে ক্লাসই কিন্তু অ্যাভেলেবেল আছে ইউটিউবে, ইউটিউব থেকে দেখে নেবে। আর যারা ক্লাস আমার সঙ্গে জয়েন করতে চাও তারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যাচে ভর্তি হয়ে যাবে। মন দিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য যেটুকু দরকার সেটুকু অবশ্যই অ্যাপ্লাই করবে।
আর এখন তোমাদের যে সময় বাইরের দিকে তাকানোর কোনো সময়ই নেই। শুধু পড়াশোনা, পড়াশোনা আর পড়াশোনাই করা উচিত। ওকে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা, বাই, বাই।